প্রত্যেকটা ছেলের মতোই আমাদের আজকের গল্পের নায়কেরও ছোট থেকেই স্বপ্ন ছিল বড় হয়ে সে একজন সুন্দরী মেয়েকে বিয়ে করবে। আর একদিন তার স্বপ্ন পূরণও হয়। এক সুন্দরী মেয়েকে দেখে তার এতটাই ভালো লাগে যে মাত্র 5 ঘন্টার পরিচয়ই সে তাকে বিয়ে করে নেয়। তবে এরপরই ঘটে বিপত্তি। তার সুন্দরী বউ দিনে শান্ত থাকলেও রাত হলেই দেখা যায় তার ভয়ঙ্কর রূপ। বউয়ের হাতে মার খেতে খেতে বেচারার অবস্থাই খারাপ হয়ে যায়। এখন সে কি করবে? এই মারকুটে বউয়ের হাত থেকে সে কিভাবে বাঁচবে? আর তার বউয়ের এমন অদ্ভুত ব্যবহারের কারণটাই বাকি এই সবই আমরা জানতে পারবো আজকের গল্প ডার্লিং এ। চলুন তাহলে এই মুভির কিছু দৃশ্য দেখে নিয়ে মূল গল্পে যাওয়া যাক। গল্পের শুরুতে আমরা আনন্দী নামের একজন মেয়েকে দেখি যে বিভিন্ন জায়গায় ভ্রমণ করছিল। তার ঘুরতেই বেশি ভালো লাগে, নতুন নতুন জায়গা সম্পর্কে জানতে ভালো লাগে, তাই প্রায় সময়ই এদিকে ওদিকে সে ছুটে বেড়ায়। তো তারপর আমরা রাঘব নামের একটা ছেলেকে দেখি যে একটা জায়গায় ডেঞ্জার জোন লেখা দেখেও সেদিকে আসে, কারণ সে মরতে চায়। আর তারপর মাতাল হয়ে কথা বলে উপরওয়ালাকে উদ্দেশ্য করে। রাঘব বলতে থাকে, আচ্ছা তুমি কি সত্যিই আছো? তুমি আমার ভাগ্য লেখার সময় কি ভাবছিলে? যে আমার জীবন একটা এক্সপেরিমেন্ট? সবাই বলে যে ভালো মানুষরা নাকি বেশি সাফার করে, তাই তুমি ভেবেছ আমাকে যা কষ্ট যা অপমান দিবে আমি তা গ্রহণ করব? না, তুমি তাহলে ভুল ভেবেছ। আমি সেটা কখনো করব না। তোমার লেখায় ভুল আছে। সবাই আমাকে বলে আমি একটা অপদার্থ। আমি নাকি আমার মা বাবার সবচেয়ে বড় ভুল। আমার এই পৃথিবীতে বাঁচার জন্য এমন কোনো কারণই আর অবশিষ্ট নেই। সবাই আমাকে তুচ্ছ-তাচ্ছিল্য করে, তাই আমি এই পৃথিবীর সবকিছু ছেড়ে চলে যাচ্ছি। তবে আমার পরের জন্মে এই আর্টিস্ট জীবনকে ব্লকবাস্টার করবই, এতটুকুই আমার চাওয়া। তো রাঘব যখন এইসব কথা বলছিল তখন সেখানে পেছন থেকে আনন্দী চলে আসে আর এইসব দেখে শুনে খুব হাসতে শুরু করে দেয়। রাঘব তাকে দেখে বলে, আরে অদ্ভুত মেয়ে তো তুমি, কারো কষ্টে এইভাবে কিভাবে হাসছো? হ্যাঁ, আমি মরতে যাচ্ছি আর তুমি এখানে মজা নিচ্ছ? হ্যাঁ, অবশ্য তোমার তো হাসারই কথা, কারণ তোমাদের মহিলাদের তো শান্তি লাগে আমাদের মতো পুরুষের যন্ত্রণা দেখে। তোমরা তো খুব আনন্দ পাও। আনন্দী এই সব শুনে আবারও হাসে আর বলতে থাকে, সরি, আসলে তোমার কথাগুলো শুনতে অনেকটা কমেডির মতো লাগছে, তাই আর না হেসে পারছি না। রাঘব বলে, কি আমার জীবন এখন তোমার কাছে কমেডি মনে হচ্ছে? এই জন্য আমি আমার ফিলিংস কখনো কারোর সাথে শেয়ার করি না। আমাকে কেউ কখনো বুঝতেই পারে না আর পারবেও না। তখন আনন্দী তাকে বলে, আরে তুমি যে আত্মহনন করতে যাচ্ছ তা এই জন্য কি কোনো নোট লিখেছ? রাঘব বলে, আমি আত্মহননের নোট কার জন্য লিখে যাব? কেউ যদি আমার থাকতো তাহলে কি আমি এখানে থাকতাম? আমার এই পৃথিবীতে আপন বলতে কেউ নেই, বুঝতে পারলে? আমি একদম একা, আর আমার একাকিত্ব নিয়েই আমি আছি, তাই এই জীবন থেকে মুক্তি পেতে চাচ্ছি। এইসব বলে সে কান্না করতে থাকে। আনন্দী তখন বলে, আরে প্লিজ এভাবে কান্না করো না, আমাদেরকে সবাই দেখেছে একসাথে। তাহলে যদি তুমি মারা যাও তখন তো পুলিশ আমাকে ধরবে, আর আমাকে কিছু জিজ্ঞেস করলে আমি কি উত্তর দিব শুনি? তাই তুমি আমাকে অন্তত এটা বলো যে তোমার সমস্যাটা আসলে কি? রাঘব তখন বলতে থাকে, ছি, কেউ কি করে এতটা সেলফিশ হয়? আমি মরে যাব এটা নিয়ে তোমার মায়া হচ্ছে না, কিন্তু নিজের কি হবে সেই নিয়ে খুব চিন্তিত। তুমি কেমন মানুষ? আনন্দী এসব শুনে বলে, আরে তুমি বলবে তো তোমার সমস্যাটা কি? আমি শুনতে প্রস্তুত। রাঘব বলে, আচ্ছা আমি বলবো, তার আগে তুমি আমার প্রশ্নের উত্তর দাও। বলো তো জীবনে পার্মানেন্ট কি থাকে? তো এরপর আনন্দিত একে একে অনেক কথা বলে কবিতার মতো করে। রাঘবও এইসব শুনে হেসে দেয় আর বলতে থাকে, ও তুমি তাহলে ইনস্টাগ্রামে রিলস বানাও? তুমি ইনফ্লুয়েন্সার? বুঝতে পেরেছি, তাই তো এরকম কবিতা বলতে পারছো। আসলে তো জীবনে কোনো কিছুই কখনো পার্মানেন্ট হয় না, সবকিছুই চলে যায়, কিচ্ছু থাকে না, এমনকি এই জীবনটা পর্যন্ত না। তো এরপর আমরা রাঘবের জীবন সম্পর্কে জানতে পারি। রাঘব ছোট থাকতে পড়াশোনাতে ভালো ছিল না, খারাপ রেজাল্ট করত, আর রেজাল্ট শিট যেন বাবাকে দেখাতে না হয় তাই সে তার বাবার সাইন নকল করত। একদিন রাঘবের মা এই চুরিটা ধরে ফেলে আর তার ছেলের যে পড়াশোনার প্রতি অনিচ্ছা সেটা খুব ভালোভাবেই বুঝতে পারে। তাই রাঘবের মা বলে, রাঘব তুই জানিস
তোর বাবা যখন আমার বাবার কাছে আমাদের বিয়ের কথা বলতে আসে তখন আমার বাবা মানা করে দিয়েছিল, কারণ তোর বাবার তখন জব ছিল না। তারপর তোর বাবা অনেক কষ্ট করে ভালো পড়াশোনা করে, আর এরপরই সে একটা খুব ভালো জব পায়। তারপর যখন সে আমার বাবার কাছে আমাদের বিয়ের প্রস্তাব দেয় তখন আমার বাবাও রাজি হয়ে যায়, আর আমাদের দুজনের বিয়েটাও সম্পন্ন হয়। এখন ঠিক একইভাবে ভবিষ্যতে তোরও বিয়ে হবে, তাই তুইও যদি ভালো আর সুন্দর মেয়ে চাস তাহলে তোকে অনেক পড়াশোনা করতে হবে, তার সাথে ভালো জবও পেতে হবে, আর না হলে তুই ভবিষ্যতে তোর চাচির মতো স্বভাবের বউ পাবি। তো দেখা যায় রাঘবের চাচি তার স্বামীকে প্রচুর মারধর করে, কারণ সে ইনকাম করে না। রাঘব এই সব কিছু ভেবে বলে, না মা, আমি চাচির মতো না, বরং তোমার মতো স্বভাবেরই মেয়ে চাই। তার বদলে আমাকে যত কষ্ট করতে হবে আমি করব, যত পড়াশোনা করতে হবে আমি করব, কোনো সমস্যা নেই। তো তারপরই রাঘব স্কুলে যায় আর ভালো করে পড়াশোনা করার চেষ্টা করে। তো একদিন যখন স্কুলে ম্যাম রাঘবকে প্রশ্ন করে যে তার ভবিষ্যতের লক্ষ্য কি, তখন রাঘব বলে, আমি পড়াশোনা করে একটা ভালো জব করতে চাই, তারপর বিয়ে করতে চাই খুব সুন্দর একটা মেয়েকে, আর এরপর প্যারিসে হানিমুনে যেতে চাই। তো এতটুকু বাচ্চার মুখে বড়দের মতো কথাবার্তা শুনে ম্যাম তো থ হয়ে তাকিয়ে থাকে। তো তারপর রাঘব বড় হয় আর দেখা যায় সে একটা ট্রাভেল কোম্পানিতে জব করছে। আজ রাঘব একটা ক্লায়েন্টকে কনভিন্স করে যে সে প্যারিসে গেলে কি কি সুবিধা পাবে আর তার কেন যাওয়া উচিত সেখানে। তারপর রাঘবকে তার বস ডেকে আনে ক্যাবিনে। রাঘব তো ভয়ে ছিল, কি না কি বলবে বস, কিন্তু তার বস তাকে বলে, তোমার জন্য আমাদের কোম্পানি অনেক সেল পেয়েছে, তাই তোমাকে প্রমোশন দেওয়া হলো। রাঘব তো এটা শুনে খুব এক্সাইটেড হয়ে যায়, কারণ তার কাছে মনে হচ্ছিল যেই স্যালারি সে পাবে তাতে তার হানিমুন হয়ে যাবে। বস তখন বলে, আরে কি ব্যাপার, এত ইমোশনাল হয়ে গেলে কেন? রাঘব বলে, আসলে স্যার আমি এখন হানিমুনে যেতে পারবো, তাও প্যারিসে। বস তখন এটা শুনে বলে, আরে তোমাকে হানিমুনে যেতে হলে তো আগে বিয়ে করতে হবে, আর বিয়ে করতে হলে আগে একজন মেয়ে দেখতে হবে, তাই আগে সেটা করো, তারপর হানিমুনের স্বপ্ন দেখো। তো তারপর রাঘব এসে কয়েকজন মেয়েকে বলে তাকে বিয়ে করার জন্য, কিন্তু তারা হয় বিবাহিত ছিল আর না হয় রিলেশনশিপে ছিল। তো তারপর রাঘবকে তার বাবা কল করে আর বলে, আমরা তোর জন্য একটা মেয়ে পেয়েছি। এটা শুনেই তো রাঘব এক্সাইটেড হয়ে যায় আর বলতে থাকে, কি বলছো, সত্যি নাকি? কারণ আমি যত মেয়ে দেখেছি তারা সবাই বিবাহিত আর না হলে সম্পর্কে আছে। তখন রাঘবের বাবা বলে, আরে আমরা মেয়ে পেয়েছি, তার নাম নন্দিনী, তোর সাথে ছোটবেলায় একসাথে খেলাধুলা করত, আমি তোকে তার ছবি আর রিলস পাঠিয়ে দিচ্ছি, তুই দেখে নে, কারণ বিয়ে তো তার সাথেই হবে। তারপর রাঘব নন্দিনীকে দেখে তো অনেক এক্সাইটেড হয়ে যায় আর তার কলিগদেরকে দেখিয়ে দেখিয়ে বলতে থাকে, এই যে দেখো সে কত সুন্দর, তাই না? এটাই হচ্ছে অপেক্ষার পুরস্কার, অবশেষে আমার বিয়ে হচ্ছে, তাও সুন্দরী মেয়ের সাথে। তারপর রাঘবের বিয়েরও আয়োজন করা হয়। সে তো বিশাল খুশি হয়ে বিয়ে করতে বসে। রাঘব পণ্ডিতকে বলছিল, গুরুজি যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে করিয়ে দিন, কারণ আমাদেরকে তারপর প্যারিসের উদ্দেশ্যেও বেরিয়ে পড়তে হবে। তবে যখনই পণ্ডিত কনেকে ডাকে তখন কনের বাবা এসে বলে, আমার মেয়ে তো আর একজনকে ভালোবাসতো, তাই তার সাথে পালিয়ে গিয়েছে। এই কথা শুনেই তো বেচারা রাঘবের মনটাই ভেঙে যায়। কিন্তু এর চেয়েও বড় কথা হলো তার কলিগরা তার সাথেই মজা নেওয়া শুরু করে দেয়, যা তার খুবই খারাপ লাগছিল। বিয়ের মণ্ডপ থেকে রাঘব এক প্রকার অপমানিত হয়েই উঠে চলে আসে। তখন রাঘবকে তার বাবা বলে, সরি রাঘব, আমার কথাই তুই তাড়াতাড়ি বিয়ে করতে বসেছিলি, সব দোষ আমার, আমি এত তাগাদা না দিলেও পারতাম, কিন্তু এখন সবকিছু তোমার হাতে ছেড়ে দিয়েছি, তোমার জীবনে যত আনন্দে থাকার কথা থাকো, আমার কোনো সমস্যা নেই। তো তারপর রাঘবের প্রচুর রাগ হয় আর সে বলতে থাকে, আমার জীবন, আমার বিয়ে আর আমার জীবনের সব সিদ্ধান্ত এখন থেকে আমার, তোমাকে আমার আর প্রয়োজন নেই, এই সব কিছুর মধ্যে তুমি আর আসতে যেও না, তাই এখন তুমি এখান থেকে যেতে পারো। তারপর রাঘব তার বাবাকে একরকম বেরি করে দেয় তার রুম থেকে। এরপর সে বাইরে এসে অনেক ড্রিঙ্ক করে আর সবার সাথে নাচ করে নিজের ভেতরের রাগটা মেটানোর চেষ্টা করে। আর তারপর রাঘব চলে আসে এই জায়গায়। তো এই সব কথা শুনে আনন্দিত হাসতে হাসতে শেষ। রাঘব বলে, তুমি এত কিছু শুনে এখনো হাসছো কিভাবে? একজন মানুষের জীবন তোমার কাছে ইম্পর্টেন্ট না? আনন্দী বলে, আরে ব্যাপার এরকম না, আগে আমার কথাটা তো শোনো। তখন সে বলে, না, আমি এই জন্য নিজের অনুভূতি কাউকে বলি না,
কারণ সবাই শুধু আছেই মজা নেওয়ার জন্য। তখন আনন্দী বলে, রাঘব, আমার একটা সন্দেহ হচ্ছিল তোমার এই গল্প শোনার সময়। আচ্ছা, তুমি কি তোমার জীবনের একটা সিদ্ধান্ত নিজের ইচ্ছায় নিয়েছো? কারণ তুমি বিয়ের সিদ্ধান্ত তোমার পরিবারের থেকে নিয়েছো। ছোটবেলায় তোমার মায়ের কথাই সিদ্ধান্ত নিলে পড়াশোনা করে বিয়ে করবে সুন্দর মেয়েকে, আর তারপর এই যে তুমি এখানে মরতেও এসেছো আর একজনের কথায়। তাই তুমি তো তোমার জীবনের একটা সিদ্ধান্ত নিজের ইচ্ছায় নাওনি, এবার অন্তত নিয়ে দেখো। তাই জীবনে তুমি যাই চাও না কেন তা যেন সবসময় নিজের সিদ্ধান্তে চাওয়া হয়। তো এই সব কথাবার্তা বলার পর নিজের প্রতি খুব আত্মবিশ্বাস তৈরি হয় রাঘবের। এরপর রাঘব চলে আসে আর একটা ওয়াশরুমে। কিছুক্ষণ পর সেখানে চলে আসে আনন্দীও, আর তারা দুইজনই ওয়াশরুমে আটকা পড়ে যায়। সেখানে রাঘব বলে, যদি আজ তোমার সাথে আমার কথা না হতো তাহলে হয়তো এতক্ষণে আমি লাফ দিয়ে মারাই যেতাম। তবে আমি এখন একটা সিদ্ধান্ত নিয়েছি। আনন্দী জিজ্ঞেস করে, কি সিদ্ধান্ত? রাঘব বলে, আমি তোমাকে পছন্দ করি আর আমি প্রস্তুত তোমার জন্য ফাইট করতে। আমি তোমার জন্য সব করব। আনন্দী তখন কিছু না বলেই রেস্টুরেন্টে চলে আসে। তখন তার পিছু করতে করতে সেখানে রাঘবও আসে আর বলে, তো কি ভাবছো আমার প্রপোজালটা নিয়ে? আনন্দী তখন কোনো কথাই বলে না। একসাথে অনেকগুলো খাবার অর্ডার করে আর খাওয়া শেষে বলে, তুমি বিল দিয়ে দিও। এরপর এইভাবে যত জায়গায় নিয়ে যায় সেখানেই কিছু না কিছু কেনে আনন্দী, আর তার বিল রাঘব দেয়। তারপর দেখা যায় আনন্দী একটা বৃদ্ধাশ্রমে এসেছে, আর সেখানে সে একজন বৃদ্ধ দাদাকে বলে তার সাথে কথা বলতে। তো এরপরই সে কথা বলতে শুরু করে, আর লোকটা জানায়, আমরা তো কেউ তার নাম জানি না, কিন্তু সে যখনই আমাদের কাছে আসে আমাদের মনে হয় আমাদের পরিবারের কেউ এসেছে। আমাদের সবার জন্য তার সমান কেয়ার আর ভালোবাসা থাকে, যা আমাদের খুবই ভালো লাগে। আমরা তো তার মাঝেই আমাদের নাতনিদেরকে দেখতে পাই। তো তারপর সেখানে আনন্দী আসে আর বলে, তুমি তো তোমার জীবনের গল্প কাউকে বলতে চাও না, তাহলে এই সব কি? এখন তো যাকে পাচ্ছ তাকেই সব বলে দিচ্ছ। রাঘব বলে, আরে আরে, আঙ্কেল আমাকে প্রশ্ন করেছিল এই সম্পর্কে, তাই বলেছি, না হলে তো বলতাম না। আনন্দী বলে, আচ্ছা এবার বলো কি চাও তুমি? রাঘব বলে, আমি চাই তোমাকে বিয়ে করতে, আর এটা আমার নিজের নেওয়া সিদ্ধান্ত। এসব শুনে আনন্দী বলে, আচ্ছা তাহলে চলো বিয়ে করি। রাঘব বলে, কি বলছো, সত্যি? আনন্দী বলে, হ্যাঁ সত্যি বলছি, চলো বিয়ে করে নেই। এই সময়ই রাঘব বলে, হঠাৎ করে কি করে রাজি হলে? আনন্দী উত্তর দেয়, আরে তুমি তো তোমার জীবনের এতগুলো বছর অপেক্ষা করেছো, তাহলে এখন নতুন জীবন শুরু করার জন্য এত প্রশ্ন কেন করছো? তারপর রাঘব বলে, না ব্যাপারটা এমন না, আসলে একটা বিয়েতে তো অনেক কাজ থাকে, আমাদেরকে লোকদের ইনভাইট করতে হবে, খাবার দাবারের ব্যবস্থা করতে হবে, তারপর ফটোশুট করতে হবে, আরো কত কাজ। আনন্দী বলে, দেখো আমি আগামীকালের জন্য অপেক্ষা করাতে বিশ্বাসী না, আমি বর্তমানে বিশ্বাসী। যা হবে আজ হবে, আর তাতে আমি বিশ্বাস করি। কাল কি হবে আর কাল আমার এই একই মুড থাকবে কিনা বিয়ে করার, সেটা আমি বলতে পারছি না। কারণ এই 4 ঘন্টা তোমার সাথে থেকে আমি মনে করছি তোমাকে বিয়ে করাই যায়। তাই যদি বিয়ে করতে হয় তো এখনই চলো, আর না হলে আমার পথ ছেড়ে দাও। রাঘব বলে, আরে আরে রাগ করো না, অন্তত আমার পরিবারের লোকদেরকে ইনফর্মটা তো করতে দাও প্লিজ। আনন্দী বলে, চলো। তো এরপর আনন্দীকে রাঘব নিয়ে আসে তার বাবা মায়ের কাছে। তার বাবাকে রাঘব বলে, বাবা এই মেয়েটাকে আমি বিয়ে করতে চাই। তখনই রাঘবের বাবা তাকে প্রশ্ন করে, কয়দিন চেনো? রাঘব জানায় 5 ঘন্টা। তখন রাঘবের বাবা বলে, 5 বছর? রাঘব বলে, না বাবা, ঘন্টা ঘন্টা, সকালেই দেখা হয়েছে এবং আমি সিদ্ধান্ত নিয়েছি বিয়ে করলে আমি তাকেই করব। এসব শুনে রাঘবের বাবা বলে, দেখ তুই এই বছর বিয়ে করলে তোর আশেপাশে খারাপ শক্তি থাকবে, তোকে শান্তিতে থাকতে দিবে না, তাই তুই আগে এই মেয়েকে জেনে নে, বুঝে নে, তারপর কোনো বিয়ের সিদ্ধান্ত নে। কয়েক ঘন্টার দেখাতেই বিয়ের সিদ্ধান্ত নেওয়াটা উচিত হবে না। এই সব কথা শুনে আনন্দী সেখান থেকে বেরিয়ে যায়। পরে রাঘবও তার কাছে আসে আর বলে, কি হলো তোমার, এইভাবে চলে যাচ্ছ কেন? আনন্দী বলে, আমি তোমাকে আগেই বলেছি আমি এমন কাউকে চাই যে মুক্ত মনে চিন্তা করতে পারবে, সিদ্ধান্ত নিতে পারবে। তুমি তো এখনো
তোমার বাবা মায়ের আদেশেরই নিচে আছো, তাদের কথাতেই এখনো চলো, তাই আমার মনে হচ্ছে এইসব কিছুই হবে না, তাই আমাকে যেতে দাও। রাঘব বলে, না, এখন আর কোনো অনুমতি না, এখন আমি সিদ্ধান্ত নিয়েছি সোজা বিয়ে করব, তাই চলো। তো তারপর দেখা যায় ঠিকই তারা দুজন বিয়ে করে বাড়ি ফিরে আসে। তারপর রাঘব তার বাবাকে বলে, কি ব্যাপার বাবা, তুমি কি এবার বলবে যে আমরা ঘর থেকে বের হয়ে যেন যাই? কিন্তু আমি আগেই বলে দিচ্ছি, আমি কিন্তু বাড়ি ছাড়বো না, কারণ তোমার জন্য আমার এমনিতেই অনেক টাকা নষ্ট হয়েছে। তুমি ভুলভাল মানুষকে বিয়ে করার কথা বলেছ আর আমার টাকাও নষ্ট করেছ, তাই আর আমি পারবো না, আমি এই বাড়িতেই থাকবো। দরকার পড়লে তুমি নতুন কোনো রাস্তা বের করে নিও, আমি তো কিছু করতে পারবো না আর। তো এরপরই তাদের দুইজনকে দেখতে আশেপাশের অনেক মানুষ আসে, রাঘবের বন্ধুরা আসে, কলিগরাও আসে। রাঘব তো সেই রকম ভাব নিয়ে থাকে। তো তারপর রাতে হঠাৎ করেই আনন্দী যেন বদলে যায়, সে রাঘবকে মারধর করে নিচে শুতে দেয়। সকালে উঠেই রাঘব দেখে আনন্দী একেবারে শান্ত একটা মেয়ের মতো তার জন্য চা নিয়ে আসছে। রাঘব তো এসব দেখে কিছুই বুঝতে পারে না যে রাতে এক রূপ, সকালে আর এক রূপ, কি হচ্ছেটা কি। যাই হোক, তারপর রাঘব বাথরুমে যায় স্নান করতে, সেখানেও আনন্দী খুব কেয়ার করছিল তার। রাঘব তখন জিজ্ঞেস করে, কি ব্যাপার, গত রাতেও তো তার সমস্যা ছিল আমাকে নিয়ে, তাহলে এইসব কি হচ্ছে এখন? তারপর রাঘব বাইরে এসে দেখে আনন্দী একা একাই নাচ করছে। তারপর কোনো মতে সেখান থেকে বেরিয়ে বাইরে চলে আসে সে। এসেই তার বন্ধুদের কাছে এই বিষয়টা নিয়ে আলোচনা করে আর বলে রাতের বেলা বক্সিং করে আর সকালে নাচ, এইসব কি হচ্ছে কিছু তো মাথায় আসছে না, এ আবার কেমন অদ্ভুত মেয়ে। তখন তার বন্ধু বলে, আরে তুই চিন্তা করিস না, হতেই পারে এইসব, খুবই স্বাভাবিক ব্যাপার। তো দেখা যায় রাঘব আর তার বন্ধুরা তারপর আরো আলোচনা করতে থাকে এই বিষয়ে। তারা কেউ ঠিকঠাক রেজাল্ট পাচ্ছিল না। তো এরপর আবারও এক রাতে রাঘবকে আনন্দী কাছে ডাকে। এরপর সে তাকে আবারও মুখে জোরে আঘাত করে। তাই তার বন্ধুরা মিলে এবার ইন্টারনেটে সার্চ করে যে এই মেয়ের ব্যাপারটা কি, আর পরে তারা সবাই মিলে বলে এটা এক রকমের ভূত যা একমাত্র বাড়ির স্ত্রীদেরকেই ধরে। রাঘব বলে, কি বলছিস, আমার পুতুলের মতো স্ত্রী একজন ভূত? তো তারপর তার বন্ধু সুলেমান তাকে নিয়ে আসে একটা বাবার কাছে। সেখানে এই বাবাও অনেক কথা বলে আর সেটা রাঘবও শোনে। রাতে যখন আবারও সে যায় আনন্দীর কাছে, তখন তাকে ফের আনন্দীর হাতে মারধর খেতে হয়। পরে রাঘব চলে আসে নন্দিনীর সাথে দেখা করতে। নন্দিনী বলে, আম সরি রাঘব, আমি তোমাকে খুব কষ্ট দিয়েছি, আর আমাদের মধ্যে হয়তো এই সমস্যাটা হয়েছে কারণ আমরা একে অপরের জন্য তৈরিই হইনি। আর আমি পরে রিয়েলাইজ করেছি আমার জীবন রবি ছাড়া আর কারো সাথে ম্যাচ হবে না। তারপর রাঘব বলে, আচ্ছা তুমি আমার একটা ছোট প্রশ্নের উত্তর দাও তো, তোমরা তো পালাবে এটা নিশ্চিত ছিলে, তাহলে আমার বিয়ের দিনই কেন? এর আগেও তো পালিয়ে যেতে পারতে, সেদিন তো আমার খুব অপমান হয়েছিল। এসব শুনে নন্দিনী বলে, রাঘব এখন আমাদেরকে আর অনুশোচনায় ফেলো না প্লিজ। আমি জানি তুমি আমাদের জন্য অনেক কিছু ফেস করেছো আর আমি তার জন্য সরিও। আর যদি তোমার জন্য আমি এমন কিছু করতে পারি যার মাধ্যমে তোমার জীবন একটু ভালো হবে, তাহলে প্লিজ আমাকে বলো, আমি অবশ্যই তোমাকে সাহায্য করব। তো তারপর দেখা যায় রাঘব আর আনন্দী রেস্টুরেন্টে ছিল। তখনই সেখানে নন্দিনী আসে আর রাঘব বলে, আরে আরে নন্দিনী, অনেক ভালো লাগছে তোমাকে দেখে। এরপর সে আনন্দীকে বলে, আনন্দী ও হচ্ছে নন্দিনী, আমার কলেজের ফ্রেন্ড। তখন রবি বলে, আরে ভাই, নন্দিনী আমার স্ত্রী, তাই একটু আমাকেও জায়গা দাও। তখন রাঘব বলে, হ্যাঁ হ্যাঁ আসো বসো, তোমাদেরকে দেখে খুব ভালো লাগছে। তো হঠাৎ করেই এরকম আচরণ দেখে বুঝাই যাচ্ছে যে রাঘব কিছু একটা প্ল্যান করেছে নন্দিনীদের সাথে। এখন সেটা কি প্ল্যান করেছে তা তো আমরা পরেই জানতে পারবো। তো তারপর রাঘব নন্দিনী আর আনন্দীকে একসাথে কথা বলতে দেয় আর তারা দুজন মানে রবি আর রাঘব চলে যায় সাইডে। কিছুক্ষণ পর আনন্দী এসে বলে, রাঘব আমার মাথা ব্যথা করছে, প্লিজ চলো আমরা বাড়ি যাই। এরপর রাঘব তাকে নিয়ে চলে যায়। তো তারপর দেখা যায় মাঝ রাস্তায় নন্দিনী দাঁড়িয়ে আছে। তাই রাঘব বাইক থেকে নেমে বলে, আরে নন্দিনী, এখানে কি ব্যাপার, এই সময় আমাকে কল করলে? নন্দিনী বলে, রাঘব তোমার স্ত্রীর স্প্লিট পার্সোনালিটি ডিসঅর্ডার আছে, অর্থাৎ তার ভেতরে আরেকজন মানুষের রূপ আছে যার নাম আদি। আর আদি হচ্ছে আনন্দীর রক্ষক। আনন্দী পুরুষদেরকে বিশ্বাস করলেও আদি পুরুষদেরকে বিশ্বাস করে না, তাই আদি চায় সব সময় তাকে প্রোটেক্ট করে রাখতে। তো এই প্ল্যান ছিল রাঘবের নন্দিনীর সাথে।
যাতে করে সে বুঝতে পারে আনন্দির সমস্যাটা কি। আর অবশেষে সে একটা সমস্যা বলতে পেরেছে। তো এখানে আমরা বুঝতে পারি নন্দিনীর এইসব বিষয়ে অনেক ভালো জ্ঞান রয়েছে। তো রাঘব এই সব কথা শুনে একদম থ মেরে যায়, কারণ তার জন্য এইসব এত সহজ ছিল না। একে তো সে এত কষ্টের পর একটা বিয়ে করেছে, তার উপর বাবা মার কথা না শুনেই করেছে, আর তার রেজাল্ট এইরকম যে হবে সেটা তো সে কখনো আশাও করেনি। তো এই সবকিছু ভেবে রাঘব বলে, শেষ, আমার সব শেষ, আমার স্ত্রীও গেল, আমার প্যারিসে হানিমুনের স্বপ্নও গেল। তো এসব বলেই রাঘব চলে যাচ্ছিল, কারণ সে আর কি বা বলবে, বলার মতো তো কিছুই বাকি নেই বেচারার। তখন আবারও রাভি এসে তার কাটা গায়ে নুনের ছিটা দিয়ে দেয়। তখনই রাঘব রেগে যায় আর রাবিকে ধরে বলে, এই তোর জীবন আর আমার জীবনের মধ্যে কত তফাৎ তুই জানিস? আমার সবকিছু 1 মিনিটে হয়ে যায়, আবার 1 মিনিটের মধ্যেই শেষ হয়ে যায়, তাই তুই তোর এই নাটক তোর কাছেই রাখ। নন্দিনী বলে, রাঘব শান্ত হয়ে আমার কথা শোনো, এই সমস্যার সমাধান কঠিন হলেও সমাধান কিন্তু আছে। রাঘব তখন জিজ্ঞেস করে, কি সমাধান? নন্দিনী জানায়, প্রত্যেকটা পার্সোনালিটির একটা করে উদ্দেশ্য থাকে, আর সেই উদ্দেশ্য থেকেই তার মধ্যে ওই পার্সোনালিটি ডিসঅর্ডারটা তৈরি হয়ে যায়। এখন আমরা যদি বের করতে পারি আদির সমস্যাটা কি ছিল, কেন সে আনন্দের ভেতরে জন্ম হয়েছে, তাহলেই আমরা এই সমস্যাটার থেকে সমাধান পেতে পারবো। এইসব শুনে রাঘব বলে, আরে তুমি কি পাগল? আমি আনন্দীকে মাত্র 4 থেকে 5 ঘন্টার আলাপেই বিয়ে করেছি। এখন যদি আমি তাকে এইসব জিজ্ঞেস করি যে তার পরিবারের কে আছে, তারা কি করে, তখন বিষয়টা কত বাজে দেখা যাবে জানো? আর হতে পারে তার ভেতরের আদি এসে আমাকে 2-3 বার মেরে দিল। আমি তো কিছুই বুঝতে পারছি না, এই সমস্যা থেকে বের কিভাবে হব। নন্দিনী বলে, আমি কিন্তু কথা বলেছি আদির সাথে, আর আমি জানি, আর আমি এই সমস্যার সমাধানটা ভালো করেই জানি। তবে আদি আমাকে এটাও বলেছে এই সব কিছুর ব্যাপারে যেন আনন্দি না জানতে পারে। তো রাতে রাঘব বাড়ি এসে দেখে আনন্দি বসে চুল শুকাচ্ছে। রাঘব তখন আদি বলে ডাক দেয়, কিন্তু কোনোই সাড়া পায় না। পরে আনন্দি বললে তখন আনন্দি তাকিয়ে বলে, হ্যাঁ বলো রাঘব। রাঘব তো ভয়ই পেয়ে যায়, আর পরে বলে, আমাদের বিয়ের 1 মাস হয়ে গেল, চলো কোথাও ট্রিপে যাই। আনন্দি বলে, আচ্ছা ঠিক আছে চলো। তো তারপর রাঘব গাড়ি চালাতে চালাতে আনন্দিকে বলতে থাকে, আচ্ছা তুমি তো নন্দিনীর সাথে কথা বলেছ, তাকে তোমার কাছে কেমন লাগলো? আনন্দি বলে, হ্যাঁ ভালোই মেয়েটা, আর তোমার ফ্রেন্ড বলে কথা, ভালো তো হবেই। এসব শুনে রাঘব বলে, হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছ। আর জানো, নন্দিনী বলছিল তোমার ভেতর নাকি আদি নামের একজন আছে, যাকে বলা হয় স্প্লিট পার্সোনালিটি ডিসঅর্ডার। আমি তো খুব হেসেছি তার এই সব কথায়। তো তখনই দেখা যায় আদি রাঘবকে একটা মাথায় মেরে দেয় আর বলে, তোর মানা ছিল আনন্দিকে এই সব বলা, তুই আনন্দিকে এই ব্যাপারে কখনো বলবি না, সে যেন কিচ্ছু জানতে না পারে। রাঘব তখন বলে, দেখ ভাই, এটা কিন্তু চিটিং হয়েছে। আদির তো তখনই সামনে আসার কথা যখন আমি আনন্দিকে টাচ করব, তাহলে তুই এখন কেন আমাকে মারলি? আদি বলে, কেন? তুই তো আমাকে ঘরে এসে ডেকেছিলি আদি আদি বলে, আমার নাম ধরে, তাহলে কেন আসবো না? রাঘব তখন বলে, তোর নাম নিলেও তুই হাজির হবি? আদি বলে, তুই আমাকে চেয়েছিলি তাই এসেছি। এসব শুনে রাঘব বলে, কিন্তু এই সব কি? এটা কি কোনো মুভি চলছে নাকি? যখন আমাকে পছন্দ করো তখন তুমি আনন্দের রোল প্লে করো, আর যখন আমাকে পছন্দ করো না তখন আদির রোল প্লে করো। আদি বলে, এই চুপ থাক, আগে তুই তোর চরিত্রের ঠিক কর, সব সময় আনন্দিকে টাচ করার চিন্তা ভাবনা নিয়েই থাকিস। রাঘব তখন বলে, আরে আরে, সে আমার স্ত্রী, আমি তার সাথে যা ইচ্ছা তাই করতে পারি, আমি তার সাথে যেখানে খুশি যেতে পারি, সেটাতে কেউই বাধা দেওয়ার নেই। আদি বলে, দেখ চুপচাপ গাড়ি চালা, না হলে তোকে এখনই গাড়ি থেকে ফেলে চলে যাব। তারপর রাঘব আর কিচ্ছু না বলে গাড়ি চালানো শুরু করে। এরপর সে মিস্টার গুরুমূর্তির কাছে এসে বলে, আমি রাঘব, আর আমি একটু আপনার সাথে ব্যক্তিগতভাবে কথা বলতে চাই, বাইরে আসবেন প্লিজ। তো তারপরই গুরুমূর্তি বাইরে আসে আর দেখে আনন্দি সেখানে। আর আনন্দি এই লোকটাকে দেখে কিছু কথা মনে করে। আসলে বাসে হয়তো একবার এই লোকটার হাতেই আনন্দি হেনস্থা হয়েছে, যার জন্য লোকটাকে দেখেই আনন্দি ভেঙে পড়ে আর তার ভেতরে আদি জেগে ওঠে। আর রাঘব এই সব জানতো,
হয়তো তাকে নন্দিনী বলে দিয়েছে সব। তাই রাঘব লোকটাকে চেপে ধরে বলে, আদি আদি মারো, একে ইচ্ছে মতো মারো। তো রাঘব ভাবছিল একে মারলে হয়তো আদি শান্ত হয়ে চলে যাবে, কিন্তু হয়ে যায় তার উল্টো। আদি বলে, রাঘব তাকে ছেড়ে দাও। লোকটাও আনন্দির পায়ে পড়েছিল। তারপর আদি তাকে তুলে বলে, আমার মাথাটা ব্যথা করছে, একটু কফি করে আনবে? রাঘব বলে, কি কফি? তোমার জন্য আমি এত বড় কাজ করেছি আর তুমি পড়ে আছো কফির পেছনে? মানে কি আদি, তুমি একে মারধর করে আনন্দিকে ছেড়ে যাচ্ছ না কেন? কেন আমাদের জীবন নষ্ট করার পেছনেই পড়ে আছো? তখন ওই লোকটা বলে, আমি তোমাকে কফি এনে দিচ্ছি, কিন্তু তুমি প্লিজ কাউকে কিচ্ছু বলো না। আদি বলে, আমি বলবো না, কিন্তু আমার কফি খাওয়ার মধ্যে তুই প্রথমে তোর স্ত্রীকে বলবি যে তুই আনন্দের সাথে কি কি করেছিলি, তারপর তোর মেয়েকে বলবি যে আমার বয়সী, এরপর তোর ছোট নাতনিকেও বলবি যে আনন্দের সাথে কি কি করেছিস। তো এসব শুনে রাঘব বলে, এটা কি হলো? এটা কেমন বিচার? আনন্দিকে টাচ করলেই তুমি আমাকে মারতে মারতে শেষ করে দাও, কিন্তু এখন তুমি জানো যে এই লোকটা কি করেছিল আনন্দির সাথে, তাও তাকে ছেড়ে দিচ্ছ? আদি বলে, আমি তাকে ছেড়ে দিচ্ছি কারণ তার ভেতরে এখন যে গিল্ট থাকবে সেটা তাকে মৃত্যুদণ্ড থেকেও বড় শাস্তির মতো ফিল করাবে, তাই কথা কম বলে চলো। তারপর রাঘব যেতে যেতে বলে, আমি এই বিচার মানতে পারছি না, আমার মতো নিরপরাধের সাথে এত বাজে আচরণ করো আর অপরাধ করা লোকদের এইভাবে ছেড়ে দাও, কারণটা কি? হ্যাঁ? তখন আনন্দির আরেক পার্সোনালিটি আদি বলে, আমি তাকে মারধর করে কি পেতাম রাঘব? রাঘব বলে, কেন? তুমি তো ছেড়ে চলে যেতে তাহলে, তারপর আমি আর আনন্দি ভালো করে থাকতে পারতাম। আমি আর আনন্দি এরপর প্যারিসে হানিমুনে যেতাম, কিন্তু তুমি কি শুরু করেছো, কি চাও নিজেই জানো। আদি বলে, আসলে আমার উদ্দেশ্য ছেলেদেরকে মারধর করা নয়, আমার উদ্দেশ্য আনন্দিকে তাদের মতো লোকদের থেকে বাঁচানো। আর আজ আমি খেয়াল করেছি আমার তো কোনো উদ্দেশ্য নেই আর থাকার, কারণ তুমি যা করেছো আনন্দির জন্য তা আজ পর্যন্ত কেউ করেনি, তাই তার খেয়াল রেখো। রাঘব বলে, খেয়াল রাখবো মানে? যতদিন তুমি তার সাথে আছো আমি তার কিছুই করতে পারবো না। তখনই আদির থেকে আনন্দি কথা বলে যে তার খিদে পেয়েছে। রাঘব তখন বলে, আর কিছু সময়, তারপরে খেতে নিয়ে যাব। তারপর গাড়ি থামিয়ে রাঘব নন্দিনীকে এই ব্যাপারে বলে, আর নন্দিনী বলে, চিন্তা করো না রাঘব, এটা তো পজিটিভ দিক আদি চলে যাওয়ার, আর তুমি বাড়ি ফিরে প্যারিসের টিকিটও বুক করতে পারবে। তো এইসব জেনে শুনে তো রাঘব মহা খুশি। সে সারাদিন আনন্দিকে নিয়ে ঘুরঘুর করে। আর আনন্দি যখন গাড়িতে বসেছিল তখন সে একটা বাচ্চাকে দেখে যে কান্না করছিল। তখনই কি যেন হয় আনন্দির ভেতরে। তো একটু পরই রাঘব চা নিয়ে এসে দেখে আনন্দি তো গাড়িতে নেই। রাঘব তখন আশেপাশে সব খোঁজার পর দেখে আনন্দি একটা গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। রাঘব তখন চিৎকার করে, কিন্তু ততক্ষণে গাড়ি তাকে উড়িয়ে দেয়। তো সাথে সাথেই সে আনন্দিকে হসপিটালে নিয়ে আসে। তবে দেখা যায় তার তেমন কিছুই হয়নি, সে ভালোই আছে, শুধু একটু আঘাত লেগেছে। তো একটু পর নন্দিনী আসলে রাঘব বলে, আমি আজ অদ্ভুতভাবে দেখলাম আনন্দি যখন দাঁড়িয়েছিল তখন তার চোখে অনেক অনেক কষ্ট জমে আছে। সে খুব অসহায়ের মতো সেখানে দাঁড়িয়েছিল, যেন তার ভেতরে কত জনমের দুঃখ, কিন্তু এর কারণ কি সেটা বুঝতে পারছি না। তার ভেতরে থাকা আদির যেই পার্সোনালিটি সেটা তো খুব স্ট্রং, তাহলে এই দুর্বলতা কিসের? তো একটু পরই নার্স রাঘবকে বলে ওনার হুঁশ ফিরেছে আর আপনাকে ডাকছে। সাথে সাথে রাঘব গিয়ে বলে, আনন্দি তুমি একদম ঠিক আছো, 2 দিন পরই বাড়ি ফিরে যাবে। তখনই তার ভেতরে থাকা আদির পার্সোনালিটি তাকে একটা থাপ্পড় দিয়ে দেয় আর বলে, আমি একদিনও হলো না গিয়েছি তাকে ছেড়ে, কিন্তু তুমি তার খেয়াল রাখতে পারোনি। আনন্দির আসলে তোমার সাথে থাকাই উচিত না, আমি তোমাকে পছন্দ করি না, তুমি আনন্দির জন্য ভালো কেউ না, আনন্দি তোমার সাথে সেফ থাকবে না। তো বাইরে যখন রাঘব আসে তখন নন্দিনী ভেতরে যায়, আর একটু পর নন্দিনী হাঁপিয়ে হাঁপিয়ে এসে বলে, রাঘব আমি কি দেখেছি সেটা তোমায় কি করে বলবো? রাঘব তখন জিজ্ঞেস করে, কি হয়েছে আনন্দির? নন্দিনী বলে, আনন্দির তো স্প্লিট পার্সোনালিটি ডিসঅর্ডার নয়, তার হচ্ছে মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার, যার মানে আনন্দির মধ্যে শুধু আদির চরিত্রে একজন আছে এমন না, বরং অনেকজন আছে। আর কয়জন আছে আমি সেটা সঠিকভাবে বলতে পারছি না, তবে তার ভেতরে একা আদি আছে এটা ভুল, তার ভেতরে আরো অনেক ধরনের চরিত্র আছে। এখন এই কথা জানার পর রাঘব একেবারে হুইল চেয়ারেই বসে পড়ে। এখন তো তারই চিকিৎসার দরকার হবে বলে মনে হচ্ছে, বেচারা। যাই হোক, এরপর সুস্থ হয়ে
হসপিটাল থেকে ছাড়া পায় আনন্দী। প্রথমেই তার সাথে দেখা করে নন্দিনী আর বলে, ভালো লাগছে তোমাকে দেখে, আমাকে তুমি নিজের বন্ধুই ভেবো, আর আজ আমরা কিছু পরীক্ষা করব, তুমি শুধু শান্ত হয়ে একটু ধ্যান করো, তাহলেই হবে। তো তারপর নন্দিনী তার কাজ শুরু করে আর আনন্দীকে বলে, আনন্দী তুমি নিজের জন্য শক্ত হয়ে দাঁড়াও। তবে তখন তার ভেতরে আসে আদি আর সে বলে, কাকে বলছো স্ট্রং হতে? আনন্দী জানেই না স্ট্রং এর মিনিংটা কি, তাহলে আমাকে তো আসতেই হতো। এসব শুনে নন্দিনী বলে, আমি তো আনন্দীকে ডেকেছি, তুমি কেন এসেছো আদি? আর এইভাবে তুমি তো আনন্দীকে উল্টো কষ্টই দিচ্ছ, তার জীবন থেকে ভালোবাসাকে দূরে রাখছো, এটা করা কি তোমার উচিত হচ্ছে? তখনই দেখা যায় আদির ভেতরে পরিবর্তন হয় আর একজন ধার্মিক কারো পার্সোনালিটি দেখা যায়। এরপর আরো একজন আসে, তারপর আরো একজন, কিছুক্ষণ পর আবার একটা বাচ্চা মেয়ের পার্সোনালিটির কেউ সেখানে আসে। এরপর সবশেষে মায়া নামের একজন থাকে যে খুবই ভেতর থেকে ভেঙে পড়া ছিল, তার নিজের জীবনের প্রতি আর কোনো মায়া নেই, সে শুধু মরতে চাইছিল। আর এই মায়া চরিত্রের জন্যই ওই অ্যাক্সিডেন্টটা হয় আনন্দীর। তো বাইরে থেকে এই সব দেখে রাঘব কিছুক্ষণ হসপিটালের বাইরে এসে খুব কান্না করে, তার খুবই খারাপ লাগতে থাকে, কিন্তু তারপর সে আবারও নিজেকে শক্ত করে আর ফিরে এসে নন্দিনীকে বলে, আমাকে তুমি একটা লিস্ট করে দাও, আনন্দীর ভেতরে কয় ধরনের মানুষের রূপ আছে আর তাদের সম্পর্কে কিছুটা ডিটেলসও লিখে দাও। আমরা যেভাবে আদির সমস্যাটা সমাধান করেছি তেমন করে এটাও করতে পারবো। তো তারপর আনন্দী বলে, রাঘব এইসব সম্ভব না, কারণ সবগুলো চরিত্র কিন্তু একটা অ্যাক্সিডেন্টকে ঘিরে নয়, আর এটা নানা কারণেও হতে পারে। এইভাবে যদি বারবার তাকে হিপনোটাইজড করা হয় তাহলে সে কোমায়ও চলে যেতে পারে, যা খুবই ভয়ঙ্কর ব্যাপার। এসব শুনে রাঘব বলে, তুমিই তাহলে বলো আমি এখন আর কি করতে পারি, আমি তো এসব আর সহ্য করতে পারছি না, আমার খুব খারাপ লাগছে। নন্দিনী বলে, দেখো তুমি যদি আনন্দীর মধ্যে থাকা ওইসব পার্সোনালিটির ইচ্ছা পূরণ করতে যাও তাহলে তোমাকে আনন্দীর হাত ছেড়ে দিতে হবে, কারণ তুমিই দেখো আদি হচ্ছে আনন্দীর বডিগার্ড। শ্রী শ্রী মনক বিয়েতে বিশ্বাস করে না, আর ঝাঁসি যে একজন নারীবাদী, সে কখনো পুরুষদের পাশে দাঁড়িয়ে থাকবে না, এটাই স্বাভাবিক। আর তারপর হচ্ছে একটা বাচ্চা, সেও তোমাকে পছন্দ করে না। এরপর মায়া, যার জীবনের প্রতি কোনো মায়া নেই, সে বাঁচতেই চায় না। তো ডিরেক্ট হোক আর ইনডিরেক্ট হোক সবগুলো চরিত্রেরই সমস্যা হচ্ছে তোমার বিয়েটা, তাদের কাছে তুমিই একমাত্র ভিলেন। তারপর রাঘব বলে, আমি এখন একটা সিদ্ধান্ত নিয়েছি, যদি আনন্দীর মধ্যে আরো কোনো চরিত্রের কেউ থাকে তাও আমি তাকে ছাড়ব না। তো কিছুক্ষণ পর রাঘব বাইরে এসে বসে, সেখানে আনন্দীও বসেছিল, তার মনটা খুবই খারাপ ছিল। তখন আনন্দী রাঘবকে বলে, আমার কিছু সমস্যা আছে রাঘব, আমি নিজেও জানি না কিভাবে আমি ওই রাস্তার মাঝে গিয়েছিলাম, কিভাবে আমি কি করেছি কিছুই বুঝতে পারছি না। এরপর সে বলতে থাকে, রাঘব তুমি খুব ভালো মানুষ, তোমার মতো স্বামী পাওয়াও ভাগ্যের বিষয়, তুমি আমার মতো মেয়ের সাথে ভালো থাকতে পারবে না, তাই প্লিজ আমাকে ছেড়ে চলে যাও। তখনই রাঘব বলে, তুমি আমাকে একবার জিজ্ঞেস করেছিলে যে বিয়ে করতে আবার মানুষকে জানানোর কি আছে, আসলেই আগে আমাদের নিজেদের মধ্যে সব ঠিক থাকা উচিত, তারপরই বাইরের মানুষের জানা উচিত। আমরা একসাথে ভালো খারাপ সব কিছু ফেস করব, আর আমি তোমাকে প্রমিস করছি আমি কখনো তোমাকে এই সমস্যাতে একা কষ্ট পেতে দিব না, আমরা দুইজন মিলে ঠিক এখান থেকে বেরিয়ে আসতে পারবো, তুমি দেখে নিও, আর তুমি আমার সাথে থাকলেই হবে, আমার আর কিচ্ছু লাগবে না। তো তখন আনন্দী কাঁদতে থাকে আর রাঘবও তার চোখের পানি মুছতে বলে সেখান থেকে বাড়ি চলে আসে। বাড়ি আসার পরই রাঘব যখন ফ্রেশ হচ্ছিল তখনই বাইরে হাসির শব্দে সে চলে আসে আর দেখতে পায় আনন্দীকে তার মা বাবা অনেক কেয়ার করছে। তখনই আবার আনন্দীর ভেতরে একের পর এক সবগুলো পার্সোনালিটি দেখা যায়। রাঘব তাদের থেকে আনন্দীকে আড়াল করার জন্য তার বাবা মাকে যেতে বলে, কিন্তু তার মা বলে, তুই যা, আর আগে ভালো করে ওয়াশ করে তারপর বাইরে আয়। তো এরপরই শুরু হয় রাঘবের পাওনা টর্চার। আনন্দীর ভেতরের সবগুলো পার্সোনালিটি একে একে বদলা নিতে শুরু করে, রাঘবকে উঠতে বসতে কষ্ট দিতে থাকে, কখনো তার জুতায় পিন রেখে দেয়, তো কখনো তার জামায় কিছু পিঁপড়া রেখে দেয়, কখনো ওয়াশরুমে গাম লাগিয়ে রেখে দেয়। এইভাবেই দিন রাত টর্চারে রাঘব প্রায় পাগল হয়ে গিয়েছে। পরের দিনে আদি রাঘবকে বলে,
আমি বলেছি তো তুই ছেড়ে দে আনন্দীকে, অন্তত তাহলে বাঁচতে পারবি, কিন্তু এইভাবে কয়দিন চালাবি তুই? রাঘব তখন হেসে বলে, কিভাবে? এইভাবে তোমরা কয়জন হবে? 5 জন। কখনো পিঁপড়া আমার শার্টে রেখে, কখনো ফেভিকল আমার বাথরুমে রেখে। এইসবই তো করছো, আর এগুলো তো আমাদের ছোটবেলার প্র্যাঙ্ক। আমি তো আরো বেশি চাই ডার্লিং, দেখি আরো কত প্র্যাঙ্ক করতে পারো। তো রাঘব তো বড় বড় কথা বলে দিয়েছে, কিন্তু আসলে তো সে ভেতরে ভেতরে সেই রকম হেনস্থার শিকার হচ্ছিল। তো এরপর আরো একবার আনন্দী বাড়ি থেকে চলে যায় হঠাৎ করেই। তখনই বাড়ির সবাই অনেক উল্টোপাল্টা কথা বলছিল, কারণ সেখানে তাদের আত্মীয় স্বজন ছিল। তারা তো আর তার ব্যাপারে জানে না। রাঘব তখন তাদের মুখ বন্ধ করে দেয় আর তাদেরকে মানা করে কেউ যেন আনন্দীকে নিয়ে একটাও কথা না বলে। তো এরপর খুঁজতে খুঁজতে রাঘব আনন্দীকে ছাদে পায়। সেখানেও একসাথে সব পার্সোনালিটিগুলো কথা বলছিল রাঘবের সাথে, কিন্তু রাঘব এটাকেও সামলে নেয়। তো এরপর রাঘবকে একজন মেয়ে কল করে আর বলে তার সাথে খুব দরকারি কথা আছে, এখনই দেখা করতে। রাঘব তখন এসে বলে, আমরা হয়তো আগে কখনো দেখা করিনি, তুমি কি আমাকে চেনো? মেয়েটা বলে, হ্যাঁ আমি চিনি, আর তুমি যা করছো তা প্রিয়া জানতে পারলে খুব খুশি হবে। রাঘব তখন জিজ্ঞেস করে, প্রিয়াকে? আমার মনে হয় তুমি ভুল করে আমাকে কল করেছো, কারণ আমি তো এমন কাউকেই চিনি না। তখন মেয়েটা বলে, রাঘব আমি আনন্দীর কথা বলছি, আনন্দীকে তো চেনো? রাঘব বলে, হ্যাঁ আমার স্ত্রী, তুমি কি করে চেনো? তখন মেয়েটা বলে, তাহলে নিশ্চয়ই তুমি ঝাঁসিকে চেনো, মায়াকে চেনো, এরপর শ্রী শ্রী মানক এবং বেবিকেও জানো। রাঘব বলে, তো তুমি এদের সম্পর্কে জানো কি করে? কে তুমি বলো তো? মেয়েটা জানায়, আমি এসব জানি কারণ আমি প্রিয়াকে চিনি, আর তুমি প্রিয়ার সাথে কখনো দেখাও করনি, আর প্রিয়াও তোমাকে চেনে না। রাঘব, আসলে তুমি যাকে নিজের স্ত্রী বলছো, যার নাম আনন্দী, সেই আনন্দীও বাস্তবে এক্সিস্ট করে না, বরং প্রিয়ারই আর একটা পার্সোনালিটি হচ্ছে আনন্দী। বাকি সব পার্সোনালিটি গুলোর মতোই আনন্দীও একটা, আসল হচ্ছে প্রিয়া। এইবার এই টুইস্টটা রিভিল হওয়ার পর তো রাঘবের মাথায় কাজ করছিল না, কি বলবে না বলবে কিচ্ছু বুঝতে পারছিল না। তারপর মেয়েটা বলে, প্রিয়া এটাও জানে না যে সে তোমাকে বিয়ে করেছে। তো এরপর আমরা প্রিয়ার জীবন সম্পর্কে জানতে পারি। প্রিয়া হচ্ছে প্রকাশ রাওয়ের মেয়ে। প্রিয়া ছিল প্যারিসের সবচেয়ে ধনী পরিবারের মেয়ে। এত রাজকীয় পরিবারে জন্ম হয়েছে ঠিকই, কিন্তু প্রিয়া হয়ে গিয়েছে ঘরবন্দি, কারণ তাদের বাইরে গিয়ে কারোর সাথে মেলামেশা করা বারণ ছিল। তাই প্রিয়াকে টিচার এসে বাড়িতেই পড়াশোনা করিয়ে চলে যেত। আর প্রিয়া ছোট থেকে এইভাবে 4 দেয়ালে বড় হতে হতে খুব একাকিত্বে ভুগতে শুরু করে, যার ফলে সে নিজেই নিজের সাথে কথা বলতো সবসময়। আর এই আনন্দী হচ্ছে প্রিয়ার আশা থেকে জন্ম নেওয়া একটা পার্সোনালিটি, যে সব সময় ঘুরে বেড়ায়, উড়ে বেড়ায়, এই রকম স্বভাবের। আর এটাই সত্যি, আনন্দী বাস্তবে নেই, এটা প্রিয়ারই একটা পার্সোনালিটি। এই সব জানার পর রাঘবের নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল, তাই সে সেখান থেকে উঠে পানি খেতে আসে আর অনেক কাশতে থাকে। যাই হোক, এরপর একটু শান্ত হয়ে রাঘব বলে, প্রিয়াকে নিয়ে সে যা বলেছে তা সে বিশ্বাস করবে না। তখন ওই মেয়েটা জানায় তার হাতে তো আর কোনো উপায় নেই, প্রিয়ার মা বাবাকে জানাতেই হবে। এরপর দেখা যায় প্রিয়ার বাবা মা এসে প্রিয়াকে নিয়ে চলে যায়, আর এখন সে একমাত্র প্রিয়া হয়েই আছে। তো প্রিয়া যাওয়ার আগে দেখা করতে আসে রাঘবের সাথে, আর রাঘবকে সরি বলে। তার সাথে যা যা হয়েছে তা তো তাকে ওই মেয়েটা বলেছে, তাই প্রিয়া সব জানে এখন, তাই তার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছে। তখন রাঘব বলে, কোনো ব্যাপার না, আমি কিছু মনে করিনি। আসলে আমি সেদিনই মারা যেতাম যদি আনন্দী না আসতো, মানে আপনার মধ্যে থাকা আনন্দী যদি আমাকে এসে না বুঝাতো যে জীবনের সব সিদ্ধান্ত নিজে নেওয়া উচিত, তাহলে আজ আমি এই পৃথিবীতেই থাকতাম না। আনন্দীর সাথে কাটানো আমার 6 মাস আজীবনের স্মৃতি হয়ে থাকবে, আর তার সাথে যারা ছিল অর্থাৎ মায়া, বেবি, আদি, শ্রী শ্রী মানক, এদের সবাইকে মিস করব আমি। আপনি ভালো থাকবেন এই আশাই রাখছি। তো তারপর রাঘব এখানে তার সব ইমোশনাল কথা শেষ করে চলে যায়। এরপর সে সেই পাহাড়ের জায়গায় বসেছিল যেখানে আনন্দীর সাথে তার প্রথম দেখা হয়। তখনই সেখানে আসে প্রিয়া। তখন রাঘব বলে, আপনার তো প্যারিসে যাওয়ার কথা। তো তারপর দেখা যায় প্রিয়া তার বাবা মার সাথে যাওয়ার আগে সিদ্ধান্ত নেয় সে আর বন্দী হয়ে থাকবে না, সে উড়বে আর তার ওড়ার সাথী করবে রাঘবকে। তার মা না মানলেও তার বাবা তাকে অনুমতি দেয় নিজের মতো বাঁচতে। তারপর প্রিয়া আর রাঘব আবারও নিজেদের মধ্যে পরিচিত হয়। আর রাঘব বলে, আমি রাঘব, আর আমি আপনাকে দুনিয়ার সব জায়গা ঘুরে দেখাবো। এটা শুনে প্রিয়া বলে,
আমি প্রিয়া আর আমি উঠতে চাই। তো এরপর বেশ কিছুদিন কেটে যায়। রাঘবেরও স্বপ্ন পূরণ হয়। সে প্যারিসে হানিমুনে আসে, কিন্তু সেখানে হঠাৎ করেই আদির মতো আচরণ করতে থাকে প্রিয়া। এটা দেখেই তো রাঘব ঘাবড়ে যায় যে আবারও কি প্রিয়ার মধ্যে সেই সব সমস্যা দেখা দিল। তবে প্রিয়া বলে, আরে এটা আমি মজা করছিলাম, এত ভয় কেন পাচ্ছ ডার্লিং। তো এর মাধ্যমেই বোঝা যায় হয়তো রাঘবের ভালোবাসাতেই প্রিয়া আবারও সুস্থ হয়ে উঠেছে। যাই হোক, তো তারপর এখানে রাঘব আর প্রিয়া প্যারিসে অনেক ঘোরাঘুরি করে আর সুন্দর সুন্দর কিছু মুহূর্ত কাটায়। এরই সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। আসলে কাউকে ভালোবাসলে যে কোনো অবস্থাতেই তার পাশে থাকার ধৈর্য থাকতে হয়, তাহলেই দুজনে মিলে যে কোনো সমস্যার সমাধান করা সম্ভব, যেমনটা রাঘব করে দেখিয়েছে। যাই হোক, রাঘবের এই ভালোবাসার গল্প আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর এই সম্পূর্ণ মুভিটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড দেওয়া আছে। মুভিটি দেখতে চাইলে কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন করে নিন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।